গত 7টা ক্লাসে আমরা যে থিওরিগুলো করেছি সেই থিওরিগুলার অ্যাপ্লিকেশন আমাদের এই 8 নম্বর ক্লাস থেকে শুরু হচ্ছে। অর্থাৎ আমরা আজকে শুধুমাত্র এমসিকিউ কিভাবে সমাধান করতে হবে তার একটা ধারণা তোমাদেরকে দিব, এবং শাহজাহান তপন স্যারের বইয়ে যতগুলো এমসিকিউ আছে সেইগুলা আমি তোমাকে সমাধান করে দিব। তো লক্ষ্য করো, 1 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, নিচের কোনটি স্কেলার রাশি? এটি যশোর বোর্ড 2016 তে এসেছিল। আচ্ছা দেখো, শক্তি, সরণ এবং বিভব। তো যখনই দেখবে অপশন মিনিমাম 2টি করে আছে, দেখো প্রত্যেকটি অপশনে 1 ও 2 1 ও 3 এরকম থাকে, তারপরে তুমি খুঁজে বের করার চেষ্টা করবে এর মধ্যে কোনটি অ্যান্সার হওয়া সম্ভব নয়। তো দেখো, স্কেলার রাশি সরণ তো হওয়া সম্ভব নয়, তাহলে তুমি কিন্তু সরণের অপশনটা প্রথমেই বাদ দিয়ে দিতে পারছো। তাহলে বাকি যে শক্তি এবং বিভব রয়েছে সেটি অবশ্যই স্কেলার রাশি হচ্ছে। এখন শক্তির কিন্তু নির্দিষ্ট কোনো দিক নাই, আর বিভব সম্পর্কে যদি তুমি পরিচিত না হয়ে থাকো, সহজ ভাষায় মনে রাখো বিভব এক প্রকার কাজ। তাহলে বিভব যেহেতু এক প্রকারের কাজ, সেহেতু বিভব হবে স্কেলার রাশি। তাহলে 1 ও 3। তো খুব সহজেই তুমি যদি 1 ও 3 এর দিকে না তাকিয়ে 2 নম্বরটার সরণকে বাদ দিয়ে দিতা, তাহলে কিন্তু তোমার অপশন হয়ে যেত, উত্তরটি হয়ে যেত। তো তোমাকে অবজেক্টিভ করার সময় শুধুমাত্র তোমার মেধা না, তোমার আউট নলেজ বা তুমি কতটুকু চারিদিকে খেয়াল করতেছো, অর্থাৎ তুমি কতটুকু সচেতন, সেই সমস্ত বিষয়গুলোও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যদি তুমি সময়ের মধ্যে শেষ করতে চাও। সিকিউ করতে হলে অবশ্যই তোমাকে কনসেপ্টটা রাখতে হবে, কিন্তু অবজেক্টিভের জন্য যদি ম্যাক্সিমাম তুমি অ্যান্সার করতে চাও, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই একটু আউট নলেজ রাখতে হবে, যে অর্থাৎ সিক্স সেন্সকে কাজে লাগাতে হবে যে কিভাবে তুমি সমাধানটা করলে খুব দ্রুত সমাধান করতে পারবে। সুতরাং দেখো, এখান থেকে আমরা সরণকে বাদ দিয়ে দিলে 1 এবং 3 উত্তর হয়ে গেল। তারপরে আসো 2 নম্বর, দেখো নিচের কোনটি ভেক্টর রাশি? এখন জাস্ট একবার করে নজর দাও, আয়তন, চাপ, কাজ এবং ক্ষেত্রফল। দেখো আমি কিন্তু আমার ভিডিওগুলোতে এগুলা ক্লিয়ার করেছিলাম যে আয়তন, চাপ, কাজ এগুলো কি হবে? স্কেলার রাশি হবে। চাপ স্কেলার রাশি, তার নির্দিষ্ট কোনো ডিরেকশন নাই। কাজ স্কেলার রাশি, আয়তন স্কেলার রাশি, এবং ক্ষেত্রফল যে ভেক্টর রাশি সেটা সরাসরি কিন্তু বলাই হয়েছিল। এবং ক্ষেত্রফল ভেক্টর রাশি, তার দিক কোন দিকে হয়? ক্ষেত্রফল যে তলে অবস্থান করে তার লম্ব বরাবর, বোঝা গেছে? তার উপরে লম্ব বরাবর। এরপরে আসো 3 নাম্বার, দেখো নিচের কোনটি একক ভেক্টর? আছে একক ভেক্টর মানে কি? সিম্পলি ভেক্টর বাই ভেক্টর রাশির মান। তাহলে দেখো তো এখানে কোনটাই বোঝাচ্ছে? 3 নাম্বারটা খেয়াল করো তো, এ ভেক্টর বাই এ ভেক্টরের মান, অর্থাৎ দেখো এই ভেক্টর বাই ভেক্টরটির মান। এখন বলতে পারো মান চিহ্ন তো নাই। আসলে দেখো, ভেক্টরের যখন তুমি মডুলাস চিহ্ন দিবে, তখন মডুলাস আর তীর চিহ্নটা পরস্পর কাটাকাটি হয়ে যায়, সুতরাং তখন শুধুমাত্র এরকম থাকে, এ ভেক্টর বাই এ ভেক্টরের মান। তাহলে দেখো কোনটি অপশন হবে? 3 নাম্বারটি অপশন হচ্ছে। এরপরে দেখো, কোন ভেক্টরের যদি পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই থাকে, তাহলে সেটাকে আমরা কি বলি বলতো? পাদবিন্দু এবং শীর্ষবিন্দু যদি একই থাকে, তখন ওই ভেক্টরটিকে কিন্তু আমরা শূন্য ভেক্টর বলি, অর্থাৎ নাল ভেক্টর বলি। তারপরে দেখো, মান শূন্য নয় এরকম ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? দেখো, ভেক্টর রাশি বাই ভেক্টর রাশির মান, এটা কিন্তু এক ভেক্টর আমরা আগেই বলে এসেছি। তারপরে দেখো, দুটি ভেক্টর এ এবং বি পরস্পর সমান্তরালে ক্রিয়া করছে। দেখো, সমান্তরালে ক্রিয়া করলে কি হবে? একটা রেখা বরাবরই তো কাজ করবে, তাহলে তুমি কিন্তু সেটাকে সমরেখ বলতে পারবে, ঠিক আছে? এবং যদি একটা সমান্তরালে কাজ করে, সমতলীয় বলা যায়, কিন্তু পরস্পর যে বিপরীত কিনা সেটা কিন্তু আসলে বলা যাবে না, কারণ সমান্তরালে কাজ করলে সেটা সমান হতে পারে, বিপরীত হতে পারে। বুঝতে পেরেছো? তাহলে সেক্ষেত্রে কোনটা অপশন হবে বলো তো? তাহলে 1 এবং 2 অপশন হওয়ার কথা, কারণ পরস্পর বিপরীত কিন্তু নাও হতে পারে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে দেখো, এ যদি -2b হয়, এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর আসলে পরস্পর সমান্তরালে কাজ করছে, কিন্তু উল্টা দিকে কাজ করছে। পরস্পর সমান্তরাল কিন্তু উল্টা দিকে কাজ করছে। তাহলে এ এবং বি ভেক্টরকে তুমি কি বলবে? যেহেতু ঋণাত্মক দিকে আছে, তাহলে তুমি কিন্তু সদৃশ বলতে পারছো না, কারণ আমি কিন্তু বলেছিলাম সদৃশ মানে 0 ডিগ্রি। এখন দেখো, এ আর বি এর মধ্যবর্তী কোণ কিন্তু হচ্ছে পরস্পর 180 ডিগ্রি, তাহলে বি সদৃশ হবে, এবং তার একটা নির্দিষ্ট রেখা বরাবর কাজ করছে, তাহলে তুমি সমরেখ বলতে পারো। একটা নির্দিষ্ট রেখা বরাবর, একটা নির্দিষ্ট রেখা বরাবর মানে পজিটিভ নেগেটিভের কোনো চিন্তা আসবে না, একটা রেখা বরাবর কাজ করছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসো, দেখো 8 নাম্বার কোশ্চেন চলে আসো। এ এবং এ এর বিপরীত ভেক্টরের লব্ধির মান কত হবে? অর্থাৎ কোন একটা ভেক্টর যদি এ হয়, তার বিপরীত ভেক্টর হবে -a, তাহলে এদের যদি তুমি লব্ধি বের করো, তাহলে এ আর -a করলে 0 হয়ে যাবে, সুতরাং 0 থাকবে। তারপরে দেখো, নিচের কোন ভেক্টরের দিক নির্দিষ্ট নয়? তার মানে হচ্ছে কি, নিচের কোনটির দিক নির্দিষ্ট নয়? আমরা কিন্তু
পড়ানোর সময় বলেছি শূন্য ভেক্টরে কিন্তু নির্দিষ্ট কোনো দিক নেই, এটা একটু এক্সেপশন। তারপরে যাও দেখো কোন একটা ভেক্টরে 5i লেখা আছে, এর বিপরীত কত হবে? আমরা বলেছিলাম যে যে সংখ্যাটি থাকবে তার গুণাত্মক বিপরীত অর্থাৎ 1/5। দেখো প্রথমে কিন্তু -5 আছে, তুমি বলতে পারো এটা হবে না কেন? কারণ -5 হলো 5 এর ঋণাত্মক বিপরীত, এটা হবে না। 5 এর গুণাত্মক বিপরীত হলো 1/5, সেটা অপশন হবে। এরপরে দেখো একটা বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? একটা নির্দিষ্ট দিক বলা আছে না, তাহলে কি ভেক্টর হবে? অবশ্যই সরণ ভেক্টর হবে। একটা নির্দিষ্ট দিকে যে দূরত্ব যাচ্ছে সেটাই হলো তার সরণ ভেক্টর। 12 নম্বরে দেখো কোন দুটি ভেক্টর রাশি, এখানে দেখো দুইটা করে অপশন দেওয়া আছে প্রত্যেকটাতে, তাহলে কোন দুটি ভেক্টর হবে? দেখো কেন্দ্রমুখী ত্বরণ আর তাপমাত্রা, এর মধ্যে তাপমাত্রার কিন্তু নির্দিষ্ট কোনো ডিরেকশন নেই। তারপরে দেখো তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র মানে হলো এটাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বুঝিয়েছে, তার একটা নির্দিষ্ট ডিরেকশন আছে। এবং বল, বলেরও একটা নির্দিষ্ট ডিরেকশন আছে। দেখো গতিশক্তি, শক্তির কোনো ডিরেকশন নাই, এবং বিভব আমরা বলেছিলাম ডিরেকশন নাই, সুতরাং তড়িৎ ক্ষেত্র এবং বল এটাই হবে তোমার সঠিক উত্তর। এরপরে খ গুচ্ছে চলে আসো। দেখো দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে লব্ধির মান কত হবে? দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তখন তাদের মধ্যে 0 ডিগ্রি কোণ থাকে, আর 0 ডিগ্রি থাকলে ম্যাক্সিমাম লব্ধি হয়, অর্থাৎ উত্তর হবে সর্বাধিক। এরপরে দেখো দুটি বলের লব্ধির মান সর্বোচ্চ মান আছে, সর্বোচ্চ মানে কত বলতো? P প্লাস কিউ, তাহলে P প্লাস কিউ এর মান হলো 28, আর সর্বনিম্ন মানে হলো P মাইনাস কিউ, তাহলে P মাইনাস কিউ এর মান হলো 4 নিউটন। সুতরাং দেখো, এবং বল দুটি কত বলে কাজ করছে? 90 ডিগ্রি কোণে কাজ করছে। তাহলে বলা হচ্ছে যে ক্রিয়াশীল বলের মান কত? এটা দেখো, যদি P প্লাস কিউ এর মান যদি 28 হয় এবং P মাইনাস কিউ এর মান, তাহলে P প্লাস কিউ হচ্ছে 28 এবং P মাইনাস কিউ হলো 4, তো এই দুটো তুমি যদি যোগ করে দাও তাহলে দেখো 2P is equals to 32 বা P সমান সমান 16 চলে আসে। P যদি 16 হয়ে যায় সেক্ষেত্রে P এর মান যদি 16 হয় তাহলে বলো তো Q এর মান কত হবে? দেখো P প্লাস Q যদি 28 আসে তাহলে একটা যদি 16 হয় আর একটা নিশ্চয়ই 12 নিউটন হবে। তাহলে 16 আর 12 নিউটন মানে দুটি বল যদি পরস্পর 90 ডিগ্রি কোণে কাজ করে তাহলে লব্ধি কত হবে? লব্ধি সূত্র হচ্ছে √P স্কয়ার প্লাস Q স্কয়ার প্লাস 2PQ cos, এখানে 90 বসবে, সুতরাং শুধু হবে √P স্কয়ার যোগ Q স্কয়ার, অর্থাৎ 16 স্কয়ার যোগ 12 স্কয়ার। তাহলে এটা করে যে মানটা আসবে সেটাই তুমি অপশনে দিয়ে দিবে। নেক্সট আসো, দেখো বলা হচ্ছে তিনটি ভেক্টর আছে A B C, তাদের মান হলো 12, 5 এবং 13, এবং বলছে A এবং B ভেক্টর যোগ করলে C ভেক্টর পাওয়া যায়, তাহলে A ও B ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আচ্ছা দেখো তো, এই যে 12, 5 আর 13 এটা একটা সমকোণী ত্রিভুজ কিনা? কারণ দেখো আমরা যদি 13 স্কয়ার করি, দেখো এটা সমান সমানই 12 স্কয়ার যোগ 5 স্কয়ার হচ্ছে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে একটা সমকোণী ত্রিভুজে টোটাল কত ডিগ্রি কোণ থাকবে? আচ্ছা, যে কোনো ত্রিভুজে 180 ডিগ্রি কোণ থাকে, কিন্তু সমকোণী ত্রিভুজে কি হবে? অবশ্যই একটা 90 ডিগ্রি কোণ থাকবে। তাহলে এখানে দেখো A এবং B ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, কারণ এখানে বলা হচ্ছে A ভেক্টর আর B ভেক্টর যোগ করে C ভেক্টর পাওয়া যাচ্ছে। তাহলে দেখো A ভেক্টর যোগ B ভেক্টর ইজ ইকুয়ালস টু C ভেক্টর, তাহলে 12, 5 এবং 13, সুতরাং A এবং B এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে এখানে কত হবে? 90 ডিগ্রি, এবং এটা কিন্তু অনেকবার পরীক্ষাতে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এরপরেরটা দেখো, ত্রিভুজ আঁকা আছে, এই ত্রিভুজ থেকে কোনটি লেখা যায়? অর্থাৎ দেখো চারটা অপশন আছে, তো কোনটি লেখা যায় এটার আগে তুমি নিজের থেকে কি লিখতে পারো সেটা আগে দেখো। একই ডিরেকশন হলো পজিটিভ, অর্থাৎ দেখো n এর ডিরেকশন উপরে, তারপরে দেখো m এর ডিরেকশন একটু নিচের দিকে, এবং লাস্টে দেখো যে এল এর ডিরেকশন আছে সেটা ডানমুখী। তাহলে দেখো তো প্রথম যে দুইটা গিয়েছে সেই দুটো একই দিক বরাবর না, অর্থাৎ এন ভেক্টর আর এম ভেক্টর কিন্তু একই দিকে আছে, সমান সমান বাকি যে ভেক্টরটা এল ভেক্টর। এখন এই লাইনটা, এই যে n প্লাস এম সমান এল, এইটা কোনটা থেকে লেখা যায়? চারটা অপশন তুমি খেয়াল করো, দেখো কোনটা থেকে লেখা যায় যে n প্লাস এম সমান সমান L। দেখো 4 নম্বর যে অপশনটা আছে n প্লাস m ইজ ইকুয়ালস টু L লেখা যায়, তাহলে এখানে 4 নম্বরটাই সঠিক উত্তর হবে। এরপরে চলে আসো, দেখো বলছে 5 নিউটন এবং 10 নিউটন মানের দুইটি বল
একটি কণার উপরে প্রযুক্ত হচ্ছে, তাহলে নিম্নের কোন বলটি সর্বোচ্চ লব্ধি হতে পারে না? সর্বোচ্চ না, সরি, এদের মধ্যে কোনটি লব্ধি হতে পারে না? আচ্ছা, কোনটি লব্ধি হতে পারে না, এটা হচ্ছে ম্যাক্সিমাম আর মিনিমামের বাইরে, অর্থাৎ ম্যাক্সিমামের থেকে তো বেশি হওয়া সম্ভব না, মিনিমামের থেকে কম হওয়া সম্ভব না। তাহলে ম্যাক্সিমাম লব্ধি কত দেখো, 10 আর 5 15 নিউটন, আর মিনিমাম লব্ধি হলো 5 নিউটন। তাহলে 5 এবং 15 বাইরে কখনোই হবে না, অর্থাৎ 5 এর নিচে আর 15 উপরে হবে না। তাহলে অপশনগুলো দেখো, 5 এবং 15 এর মধ্যে সবই ছিল, কিন্তু লাস্টের যে অপশনটা সেখানে কিন্তু 20 নিউটন আছে, সুতরাং এটা কিন্তু সম্ভব না। এরপরে দেখো, দুটি ভেক্টর আছে পি প্লাস কিউ, তাদের মধ্যবর্তী কোণ থিটা। এখন বলছে যে কোন শর্তে কোণের মান কত হলে যোগফল এবং বিয়োগফল একই হবে। তো তুমি জাস্ট একটু চিত্র খেয়াল করো, আমি একটা চিত্র দেখাচ্ছি। মনে করো যে আমার কাছে একটা ভেক্টর আছে পি এবং কিউ, পি ভেক্টর আর কিউ ভেক্টর, যাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো, যোগ করলেও যে মানটা আসবে, তুমি যদি বিয়োগ করো, পি থেকে কিউ বিয়োগ করো, কিউকে জাস্ট নিচের দিকে নিয়ে আসো, এবার যদি লব্ধি বের করো তাহলে এরকম আসে। এখানে দেখো, পি প্লাস কিউ যে লব্ধি আসবে R1 এবং পি মাইনাস কিউ যে লব্ধি আসবে R2, তাদের ডিরেকশন চেঞ্জ হলেও তাদের কিন্তু ভ্যালু সেম থাকতেছে। কেন বলো তো? কারণ তাদের কোণের কিন্তু চেঞ্জ আসতেছে না, 90 ডিগ্রি কিন্তু 90 ডিগ্রি থাকতেছে। সুতরাং দেখো, আমরা বলতে পারি যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি হবে, তখন তাদের পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ এর মান যেটা সেটা একই আসবে। যদি এই যে মডুলাস চিহ্নটা না থাকতো তাহলে কিন্তু আবার এটা সম্ভব হতো না, কারণ তাদের ডিরেকশন তো সেম না, অনলি ভ্যালু সেম হয়। এখন বলো তো, তাহলে যে কোনো কোণ থাকলে কি হবে? কখনোই কিন্তু সেটা হবে না। যখনই তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি থাকবে তখনই কিন্তু এটা সম্ভব। পরেরটা দেখো, দুটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে কি করতে হবে? অবশ্যই 180 ডিগ্রি কোণে তাদেরকে ক্রিয়াশীল করাতে হবে, কারণ দুইটা মান সমান আছে। এখন তুমি যদি উল্টার দিকে কাজ করায় দাও তাইলেও তো যোগফল কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তার মানে পরস্পর 180 ডিগ্রি কোণে তোমাকে কি করতে হবে? দুটি ভেক্টরকে ক্রিয়াশীল করাতে হবে, তাহলেই শূন্য আসা সম্ভব। নেক্সট দেখো, ভেক্টর যোগ। ভেক্টর যোগ মনে করো a প্লাস বি। এখন a প্লাস বি আর b প্লাস এ তো সেমই থাকবে, তার মানে বিনিময় সূত্র মানছে। সংযোগ সূত্রের কথা মনে আছে? ভেক্টর যোগ কিন্তু সংযোগও মানে এবং বন্টনও মানে, অর্থাৎ সে কিন্তু তিনটাই মেনে চলে। তো তিনটা সূত্র তুমি আমার ক্লাসগুলো যদি না দেখে থাকো একবার দেখে নিও, এখানে কিন্তু আমি বলেছি কোনো জায়গায় কোন একটা ক্লাসে আমি বিনিময় সূত্র কাকে বলে, সংযোগ সূত্র কাকে বলে, বন্টন সূত্র কাকে বলে সবকিছু বলা হয়েছে। তো যোগ সবগুলাই মানে, কিন্তু ভেক্টরের বিয়োগ কিন্তু সবগুলা মানে না। সে দেখা গেছে কখনো বিনিময় মানে কিন্তু সংযোগ মানে না, আবার কখনো দেখা গেছে বিনিময় মানে না কিন্তু সংযোগ মানে, এরকম বিভিন্ন ধরনের শর্ত হতে পারে। এই জন্য যোগের শর্তটা মনে রাখো, সে সবগুলা মানছে। দেখো, দুটি ভেক্টর যদি পি এবং কিউ হয় তাহলে তাদের লব্ধি কত হবে? লব্ধি কিন্তু তিনটাই হওয়া সম্ভব। কেন বলো তো? তিনটাই হতে পারে এই কারণে, যদি তারা 90 ডিগ্রিতে কাজ করে তাহলে কোনটা হবে? 1 নাম্বার হবে। যদি তারা 0 ডিগ্রিতে কাজ করে তাহলে 2 নাম্বার হবে, এবং যদি তারা আলফা কোণে কাজ করে তাহলে কিন্তু 3 নাম্বার হবে। সুতরাং তিনটাই হওয়া পসিবল। এরপরে দেখো 10 নাম্বার কোশ্চেনটা দেখো, দুটি সমমানের, দেখো কি লেখা আছে, দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান। তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? তাহলে ভালো করে খেয়াল করো, বলছে দুটি সমান মানের ভেক্টর কি করছে? একটা বিন্দুতে কাজ করছে। অর্থাৎ মনে করো একটা পি এবং আর একটা পি, দুইজন পরস্পর কি করছে? নির্দিষ্ট বিন্দুতে কাজ করছে, এবং তাদের যে লব্ধিটা আছে সেই লব্ধির মানটা কি করছে জানো? মানটা হচ্ছে যে দুটি মানের মধ্যে যে কোনো একটা সমান। অর্থাৎ মনে করো যে দুটি মানের মধ্যে যে কোনো একটা নিই, তাহলে পি হবে। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? লব্ধি স্কয়ার সমান সমান যে দুটি বল কাজ করছে, অর্থাৎ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। তো এটা সমাধান করে তুমি যদি আলফার মান বের করো তাহলে এখান থেকে দেখবে 120 ডিগ্রি আসবে। অর্থাৎ আমি যদি তোমাকে সমাধানটা করে দিই তাহলে দেখো এরকম আসে যে পি স্কয়ার বাম পাশে থাকছে এবং ডান পাশে দুইটা পি স্কয়ার মিলে 2p স্কয়ার হচ্ছে, প্লাস 2 ইন্টু পি মানে 2p স্কয়ার cos আলফা। এখন তুমি যদি সব দুই পাশ থেকে পি স্কয়ারকে বাদ দিয়ে দাও তাহলে লেফট সাইডে হয় 1 ইজ ইকুয়ালস টু 2 প্লাস 2 cos আলফা। এখন দেখো, আমি যদি এই 2 কে লেফট সাইডে নিয়ে আসি তাহলে -1 হয়, এবং নিচে যদি 2 কে নিয়ে যায় তাহলে ডান পাশে শুধু cos আলফা থাকে। তাহলে বলো তো, cos আলফা মাইনাস আপ মানে আলফা কত? আলফা কিন্তু 120 ডিগ্রি। অর্থাৎ জাস্ট তুমি সূত্র বসাবে যে দুটি ভেক্টর আছে পি এবং পি, তাদের লব্ধি হলো পি। তো তুমি কোন সূত্রে চলে যাবে? তখন তুমি লব্ধির সূত্রে চলে যাবে। ওকে, নেক্সট কোশ্চেনে আসো। দেখো বলা হচ্ছে এ ও বি এর লব্ধির সর্বোচ্চ মান কত? আমরা কিন্তু জানি জাস্ট যোগফল করলেই সর্বোচ্চ মান আসে, বিয়োগ গুণ ভাগ কোনোটাই হবে না, সর্বোচ্চ মান হবে যোগফলের ক্ষেত্রে। অর্থাৎ এই যে অ্যান্সারটা আছে
4 নাম্বার a প্লাস b এটাই কিন্তু সত্য হবে। এরপরেরটা দেখো, এটা আমি আর করে দিব না, এটা তুমি জাস্ট একে দেখো, বলছে দেখো পি কিউ আর মানের তিনটি ভেক্টর একটা ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রম। একই ক্রম মানে কি জানো? একই ক্রম মানে হলো এরকম 1 2 এবং 3, দেখো একই ক্রমে কাজ করছে। তাহলে আমরা কি লিখতে পারি? প্রথমটা পি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে প্রথমটাকে আমরা পি লিখলাম, পরেরটাকে কিউ লিখলাম, তারপরটাকে আর লিখলাম, ইজ ইকুয়ালস টু 0। তো দেখো এই যে পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়ালস টু 0, এটা কোনটা থেকে হওয়া সম্ভব? একই ক্রম মানে এরকম হবে। তাহলে দেখো 4 নম্বর অপশনে রয়েছে। এরপরে দেখো এই যে আমাদের সেই বিনিময় সূত্রটা চলে এসেছে। বিনিময় সূত্র মানে কি? বিনিময় সূত্র মানে হচ্ছে যে এ এর জায়গায় বি যাবে, বি এর জায়গায় এ আসবে। দেখো খতে আছে কি পি প্লাস কিউ, আবার ডান পাশে আছে কিউ প্লাস পি, তাহলে কি হয়েছে? তারা অবস্থান বিনিময় করলো, তাহলে এটাকে বলা হয় বিনিময় সূত্র। আর একে যেটা আছে এটাকে বলে বন্টন সূত্র, এবং গতে যেটা আছে এটা হলো সংযোগ সূত্র, ঠিক আছে? আর 4 নাম্বার যেটা আছে এটা কোনো সূত্রের মধ্যেই পড়ে না। এরপরে দেখো কোনো ভেক্টর আর কে যদি আমরা দুইটা লম্ব উপাংশে বিভাজিত করি, তাহলে একটা কি পাবো? একটা কিন্তু আমরা কজ আলফা পেয়ে থাকি, তাই না? অর্থাৎ দেখো এটাও কিন্তু একটু চিত্র এঁকে দেখতে হবে। বলছে যে আর কে আমরা দুইটা লম্ব উপাংশে বিভাজিত করলাম, তাহলে আর এর সাথে 1 নম্বরে আলফা কোণে উপাংশের মান, তাহলে দেখো আমরা আর কে দুইটা উপাংশে ভাগ করলাম 1 2, তাহলে যেটার সাথে কোণ রয়েছে আলফা কোণে উপাংশের মান কত হবে? এটা যদি আলফা হয় তাহলে এদিক বরাবর কত হবে? আর এর cos আলফা। আমরা কিন্তু পড়েছি যার সাথে কোণ থাকে সেদিক বরাবর cos যাবে, আর উপরের দিকে কি হবে? আর এর sin আলফা, ঠিক আছে? অর্থাৎ এইটা কি কোণ দেখো তো, এটা কিন্তু 90 মাইনাস আলফা কোণ। এখন দেখো বলেছে 90 মাইনাস আলফা কোণে উপাংশের মান কত হবে, অর্থাৎ এই দিকে উপাংশের মান কত হবে? সেটা কিন্তু আর এর sin আলফা হবে। এবং দেখো বলেছে বিটা কোণে উপাংশের মান কত হবে, তাহলে বিটা কোণে উপাংশের মান বলতে এখানে কোনটা বুঝিয়েছে? এখানে কিন্তু উপরেরটা বোঝাতে পারে, অর্থাৎ উল্লম্ব বরাবর খতে, অর্থাৎ 2 নম্বর অপশনে যেটা বলেছে উপরের দিকে যদি বলে থাকে তাহলে ঠিক আছে। অর্থাৎ দেখো এই লাস্টের যে অপশনটা আছে 3 নাম্বার যে অপশনটা, এই অপশনটা একটু কনফিউজিং, কেননা বেটা কোণ উপাংশের মান এটা আসলে কোন দিকে বুঝিয়েছে? এটা কি যদি বেটা কোণ হয় তাহলে সেটা কি আনুভূমিক বরাবর বুঝিয়েছে নাকি উল্লম্ব বরাবর বুঝিয়েছে? সো এই জায়গাটাতে একটু কোশ্চেনের একটু এরর আছে। তবে যদি এইটা যদি বোঝানো থাকে এরকম, দেখো আমি চিত্র দেখাচ্ছি, এটা যদি আর হয়, এটা যদি বেটা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু উপরের দিকে কি হবে? আর এর সাইন বিটা যাবে, ঠিক আছে? কিন্তু যদি এইটা হয় বেটা, সেক্ষেত্রে কিন্তু এই দিক বরাবর ডান দিক বরাবর কিন্তু আর এর সাইন বেটা হয়ে যাবে। তো এখানে কোনটা বুঝিয়েছে এটা ক্লিয়ার না, এই জন্য এখানে সরাসরি উত্তরটা বলতে পারছি না। পরেরটা আসো, নেক্সট কোশ্চেন 15, সেটা দেখো বলছে যে একটা ভেক্টর দেওয়া আছে এখানে 6 নিউটন এবং 60 ডিগ্রি দেওয়া আছে, এবং এখানে দেখো বলছে যে ওজন, যে বস্তুটার ওজন আছে সেটা হলো 6 নিউটন। এখন তোমাকে বলছে যে 6 নিউটন ওজনের একটা বস্তুকে 6 নিউটন বল দ্বারা টানা হচ্ছে, তাহলে বস্তুটির আপাত ওজন কত? দেখো আমরা কিন্তু পড়েছিলাম টানলে কি হয়? ওজন কমে যায়। কতটুকু কমবে বলো তো? দেখো উপরের দিক বরাবর আর এদিকে কোণ আছে, তাহলে এই যে 6 এর cos 60 ডিগ্রি, 6 এর cos 60 ডিগ্রি, তাহলে কত আসবে জানো? 6 cos 60 মানে 3 নিউটন আসে। তাহলে টোটাল 6 নিউটন থেকে কি হবে? 3 নিউটন বাদ হয়ে যাবে, তাহলে কত থাকবে? 3 নিউটন থাকবে। বুঝতে পেরেছো? তাহলে 3 নিউটন এক্ষেত্রে আপাত ওজন পড়ে থাকবে। তারপরেরটা দেখো, একটি লন রোলার ঠেলা বা টানার সময় ভূমি এর হাতলে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 19.6 নিউটন বলে প্রয়োগ করা হচ্ছে। অর্থাৎ আমি তোমাকে এটা একটা চিত্র এঁকে দেখায়, একটা লন রোলারকে তুমি টানতেছো, কত নিউটন বলে টানতেছো? 19.6 নিউটন বলে, 19.6 নিউটন বলে টানতেছো, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করেছো, 30 ডিগ্রি কোণ করেছো। এখন বলছে এটা টানা অপেক্ষা সহজ, কেন বলো তো? বলছে এটা টানা অপেক্ষা এটা বলছে টানা অপেক্ষাকৃত সহজ, কেননা এর ওজন তখন কতটুকু কমে যায়। তো এখন আমরা একটু অপশন খেয়াল করে দেখো, ওজন কমে যাবে তাই না? তো ওজন কতটুকু কমবে? দেখো 19.6 নিউটন যদি এইদিকে তুমি বলে টানো, তাহলে এই টোটালটা কি এই বস্তুর উপর ক্রিয়াশীল হয় না? হয় না কিন্তু। অর্থাৎ তোমার যে আনুভূমিক উপাংশ এটা সামনের দিকে নিয়ে যেতে হেল্প করে, আর যে উল্লম্ব উপাংশ থাকে এই উল্লম্ব উপাংশটা মূলত নিচের যে এমজি থাকে এই এমজি থেকে কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। কতটুকু মাইনাস হয়ে যাবে? এই যে 19.6 নিউটনের এই দিক বরাবর কোন উপাংশ যাবে? সাইন উপাংশ যাবে, অর্থাৎ 19.6 ইন্টু সাইন 30, তাহলে 19.6 ইন্টু সাইন 30 মানে সাইন 30 ভ্যালু হচ্ছে 0.5, তাহলে 19.6 ইন্টু 0.5 মানে 9.8 নিউটন। সুতরাং 9.8 নিউটন ওজন কি হয়ে যাবে জানো? কমে যাবে। আচ্ছা, তারপরে আসো দেখো দুটি বলের লব্ধির মান 40 নিউটন, অর্থাৎ 17 নম্বর কোশ্চেন খেয়াল করো, দুটি বল আছে তাদের লব্ধি হচ্ছে 40 নিউটন।
বল দুটির মধ্যে ছোট বলটির মান 30 নিউটন, এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়াশীল, তাহলে বড় বলটির মান কত? বিষয়টা একটু, কোশ্চেনটাকে তুমি একটু চিত্রে নিয়ে আসো। দেখো বলছে দুটি বলের মধ্যে, আমরা এই 17 নম্বর কোশ্চেন সমাধান করছি। দুটি বলের লব্ধির মান 40 নিউটন, তার মধ্যে একজন আছে ছোট এবং একজন আছে বড়। তাহলে খেয়াল করো, আমি ধরে নিলাম যে এইটা হলো ছোট বল এবং এটা হলো বড় বল। এখন এভাবে কেন আঁকলাম দেখো, তার পরেরটুকু পড়ে দেখো। বলছে যে এদের যে লব্ধিটা আছে না, এই লব্ধিটা কি করছে, এদের লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে, অর্থাৎ এদের মধ্যে যে ছোট বলটি আছে সেই ছোট বলটির মান হলো 30 এবং এদের যে লব্ধিটা আছে সেই লব্ধির সাথে তারা কি করছে, লব্ধির সাথে লম্ব বরাবর ক্রিয়াশীল আছে। বুঝতে পেরেছো? তাহলে এই বড় বলটা ধরে নিলাম পি, তাহলে এই বড় বলটির মান বের করতে হবে। তাহলে এখন দেখো এটা কিভাবে বের করতে পারো। এটা বের করার জন্য তুমি দিক নির্ণয় সূত্রে চলে যাও। দেখো আমরা 30 নিউটন বলের সাথে লব্ধির দিক কত পেয়েছি, 90 ডিগ্রি। তাহলে আমরা tan 90 অর্থাৎ tan থিটা বা tan 90 মানে কত জানো, 1/0। এখন tan থিটার সূত্র আমরা কি জানি, যার সাথে বল বের করতেছে তার অপোজিটটা অর্থাৎ কিউ কিন্তু এখানে পি হিসেবে কাজ করছে, কিউ এর সাইন আলফা। এখন আলফা কিন্তু 90 ডিগ্রি ডিভাইডেড বাই পি প্লাস কিউ এর, অর্থাৎ এখানে সেটা পি হিসেবে কাজ করছে cos 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো 1/0 কোনাকুনি গুণ করো, কোনাকুনি যদি গুণ করো তাহলে কি হচ্ছে, শুধুমাত্র এই যে 30 প্লাস পি cos 90 এই অপশনটাই কিন্তু বেঁচে থাকছে। তাহলে আমরা এটাকে অপশনে নিয়ে আসি। দেখো আচ্ছা, এখানে কিন্তু এরা 90 ডিগ্রি কোনো ক্রিয়াশীল ছিল না, এরা আলফা কোণে ক্রিয়াশীল ছিল, তাহলে আমাদেরকে সূত্রটা একটু চেঞ্জ করতে হবে। দেখো আমরা থিটা তো জানি, tan থিটা অর্থাৎ থিটা মানে হচ্ছে 90 ডিগ্রি বসায় দাও এবং ওই পাশে আসে হলো কিউ মানে যেটার সাথে বের করতেছো তার অপোজিটটা, তাহলে সেটা এখানে পি হিসেবে কাজ করছে সাইন আলফা ডিভাইডেড বাই 30 প্লাস পি cos আলফা, পি cos আলফা। তাহলে দেখো কোনাকুনি, যেহেতু tan 90 এর মান হলো 1/0, তাহলে কোনাকুনি গুণ করার পর কি থাকে বলো তো, 0 গুণ হয়ে যায় পি সাইন আলফার সাথে, অর্থাৎ 0 হয়ে যায়, আর এই কোনাকুনি এই পাশে গুণ দাও, তাহলে কত থাকবে, 30 প্লাস পি cos আলফা ইজ ইকুয়ালস টু 0। 30 প্লাস পি cos আলফা ইজ ইকুয়ালস টু 0 লিখে ফেলো, 30 প্লাস পি cos আলফা ইজ ইকুয়ালস টু 0। 30 প্লাস পি cos আলফা ইজ ইকুয়ালস টু 0। এখন এখানে দেখো আমাদের কোশ্চেনে কি করেছিল, বলেছিল যে লব্ধির মান দিয়ে দিছে। আচ্ছা, লব্ধির মান যদি দিয়ে দেয় সেক্ষেত্রে তুমি লব্ধি কি বলতে পারো, r সমান সমান √ওভার। তাহলে এখান থেকে তুমি একটা মান পাচ্ছ, কিন্তু কি পাচ্ছ বলো তো, p cos আলফা সমান সমান -30। তুমি জাস্ট এখান থেকে এটা বের করে রাখো যে p cos আলফা ইজ ইকুয়ালস টু -30, p cos আলফা ইজ ইকুয়ালস টু -30। এবার দেখো লব্ধি বলে দিছে, লব্ধি কত, 40। তাহলে আমরা কি জানি, লব্ধি স্কয়ার সমান সমান p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2p ইন্টু 30 cos আলফা। এখন দেখো কি করবে জানো, এই যে p আর cos আলফা আছে না, এই p cos আলফার গুণফল তো তুমি -30 জানো, তাহলে সেটা তুমি এখানে বসিয়ে দাও, তাহলে তোমার উত্তরটা হয়ে যাবে। সো তুমি এটা নিজে করো, নিজে করে উত্তরটা চাইলে কমেন্টস বক্সে দিতে পারো। অ্যান্সার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, যে p cos আলফার মান জাস্ট তুমি -30 বসিয়ে দাও, তাহলে এখানে দেখো 30 ইন্টু -30 ইন্টু 2 গুণ দাও, এখানে -1800 আসবে, অর্থাৎ 40 স্কয়ার এর পাশে থাকবে ইজ ইকুয়ালস টু p স্কয়ার যোগ 30 স্কয়ার করলে 900 আসবে এবং এখানে -1800 আসবে, এবং এটাকে তুমি হিসাব করে একটা অ্যান্সার আমাকে বের করে জানিয়ে দিও। তো এরপরে আসো আমরা পরের কোশ্চেনটা সমাধান করি। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন। তো 18 নম্বর কোশ্চেনে আসলে আমরা দেখবো যে বলছে একটি লন রোলার টানা ও ঠেলার জন্য ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 20 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে টানার সময় ঠেলা অপেক্ষা কতটুকু কম হবে, টানার সময় ঠেলা অপেক্ষা কতটুকু কম হবে, অর্থাৎ দেখো কি কম হবে, এখানে ওজন কম হবে, টানার সময় ঠেলা অপেক্ষা কতটুকু ওজন কম হবে। তাহলে দেখো যখন তুমি টানবে তখন ওজন কত হবে, তখন ওজন হবে হলো এমজির যে মান থাকে, অর্থাৎ তার যে এমজি থাকে সেই ওজন ডাব্লিউ প্লাস তুমি যে বলে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে টেনেছো না, তাহলে তোমার উল্লম্ব বরাবর কত হবে বলো তো, 20 sin 30। তার মানে দেখো যখন তুমি
ঠেলতেছিলা তখন ওজন বেড়ে যাচ্ছিল কতটুকু, ডাব্লিউ প্লাস, এটা সমাধান যদি করো 30 ডিগ্রি সমাধান করো 20 সাইন 30 ডিগ্রি, এটা মানে 10 আসে, তার মানে হলো ডাব্লিউ প্লাস 10 নিউটন। তাহলে যখন তুমি কি করবে, যখন তুমি টানবে তখন কত হবে, ডাব্লিউ মাইনাস 10 নিউটন। তাহলে দেখো ঠেলার সময় তার ওজন ছিল এত এবং টানার সময় ওজন ছিল এত, এদের বিয়োগ করো, এই বিয়োগ করলে ডাব্লিউ ডাব্লিউ কেটে যাবে এবং 10 আর 10 20 আসবে, অর্থাৎ দেখো 20 নিউটন যে অপশনটা থাকবে সেটাই কিন্তু তোমার অ্যান্সার হবে। অর্থাৎ ঠেললে যে পরিমাণ ওজন ক্রিয়া করবে আর টানলে যে পরিমাণ ওজন ক্রিয়া করবে তাদের মধ্যবর্তী বিয়োগফল বের করবে এবং সেই বিয়োগফলটা কিন্তু এখানে 20 নিউটন আসবে। ঠিক আছে, সুতরাং এখানে কিন্তু 20 নিউটন আনসার হবে। আর যদি শুধু বলে যে ঠেলতে, যখন তুমি ঠেলতেছো তখন কতটুকু ওজন বেশি মনে হবে, তখন 10 নিউটন, যখন তুমি টানতেছো তখন কতটুকু ওজন বেশি হবে, কম হবে, তখন কিন্তু মূল ওজনের থেকে 10 নিউটন কম হবে। কিন্তু যখন তুমি ঠেলতেছো সেই তুলনায় যখন টানতেছো তখন কিন্তু ওজন অনেকটাই কমে যাবে, অর্থাৎ কত, 10 আর 10 20 নিউটন কমে যাবে। ঠিক আছে, আচ্ছা তারপরে আসো 19 নম্বর প্রশ্নে চলে আসো। দেখো বলছে যে স্রোতের বেগের মানের √2 গুণ মানের বেগে সাঁতার কেটে একজন সাঁতারু নদীর অপর পারে সোজাসুজি গিয়ে পৌঁছালো। নদীর তীরের সাথে সাঁতারুর বেগের কোণ নির্ণয় করো। অর্থাৎ এখানে দেখো বলেছে কি সোজাসুজি পাড়ি হয়েছে, এটার মানে কি জানো, ন্যূনতম সময়ে সে পাড়ি দিয়েছে। তাহলে স্রোতের বেগের মানের, এটার মানে কি, স্রোতের বেগ যদি ইউ হয় তাহলে এই মানকে √2 দিয়ে গুণ দাও। তাহলে √2 দিয়ে গুণ দিলে কত হবে, √2 ইউ। এই √2 ইউ বেগে সে এমন ভাবে সাঁতার কেটেছে, অর্থাৎ কেমন ভাবে বলতো, তাহলে ঠিক এভাবে গিয়েছে। কেন এভাবে গেছে, √2 ইউ বেগে, কারণ না হলে তো সে সোজাসুজি পৌঁছাতে পারে না। তো ধরে নিলাম এই যে সোজাসুজি সে অপর পারে পৌঁছে গিয়েছে। তাহলে এইটা হলো সাঁতারুর বেগ আর এটা হলো স্রোতের বেগ। এখন দেখো বলছে যে নদীর তীরের সাথে সাঁতারুর বেগের কোণ নির্ণয় করো। তাহলে নদীর তীরের সাথে সাঁতারুর বেগের কোণ, তাহলে দেখো আমরা যদি এখন এই কোণটা বের করি, সাঁতারুর বেগ নদীর তীরের সাথে অর্থাৎ আলফা বের করি, তাহলে কি সেটা কত হবে, দেখো আমরা কিন্তু আলফার একটা ডাইরেক্ট ফর্মুলা জানতাম। তুমি যদি সেই ফর্মুলাতে যাও, যেহেতু এটা অবজেক্টিভ, তাহলে তোমার সেই ফর্মুলাতেই গেলে বেটার হবে। সেটা হচ্ছে আলফা সমান সমান cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, এরকম একটা ফর্মুলা ছিল। ঠিক আছে, আলফা বের করার জন্য। তাহলে তুমি সেটা বসিয়ে দাও, cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তাহলে দেখো ইউ কে ইউ রাখলা, ভি কে √2 ইউ লিখলা। সেটাকে সমাধান করো, এটাকে সমাধান করলে তোমার ইউ ইউ কেটে যাচ্ছে -1/√2। তো তুমি ক্যালকুলেটারে বসিয়ে দাও যে cos ইনভার্স -1/√2, তাহলেই কিন্তু একটা অ্যান্সার পেয়ে যাবে। তো এখানে দেখো সে যে কোনো 4টা অপশনের মধ্যে যে কোনো একটা তোমার উত্তর হয়ে যাবে। পরেরটাই চলে আসো, এখানে সম্ভবত 135 ডিগ্রি আসছে। এরপরে দেখো বায়ু উত্তর দিক ও পূর্ব দিকের মধ্যে প্রবাহিত হচ্ছে। উত্তর ও পূর্ব দিকের মধ্যে মানে হলো 45 ডিগ্রি কোণে প্রবাহিত হওয়া। বায়ুর বেগের উত্তর দিকের উপাংশ 5 কিলোমিটার আওয়ার হলে পূর্ব দিকের অংশ 12 কিলোমিটার আওয়ার হয়। অর্থাৎ দুইটা উপাংশই বলে দিছে, তাহলে সেক্ষেত্রে লব্ধি কত হবে, তাহলে লব্ধি হবে √5 স্কয়ার প্লাস 12 স্কয়ার। কেন বলো তো, কারণ দুইটা লম্ব উপাংশ বরাবর মান দেওয়া আছে। তাহলে মধ্যবর্তী কোণ কত, লম্ব উপাংশের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি তখন লব্ধি আর কত হবে, আর হবে √, যে দুইটা মান আছে অর্থাৎ পি আর কিউ থাকলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, কেননা বাকিটা 90 হয়ে শূন্য হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, দুটি দিক রাশির প্রত্যেকটি মান 10 একক, অর্থাৎ দুইটা ভেক্টর রাশির মান হচ্ছে 10, এদের লব্ধির মান হলো 10√2। সো এটা তুমি নিজে সমাধান করো। লব্ধি হচ্ছে আর এর মান এবং তোমার পি এবং কিউ এর মান দেওয়া আছে, অর্থাৎ তুমি আর স্কয়ার সমান সমান যে ফর্মুলাটা আছে সেটাতে বসিয়ে দিলেই কিন্তু তুমি সমাধান পেয়ে যাবে, আলফা চলে আসবে। নেক্সট দেখো, এ একটি ভেক্টর যে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করেছে। তাহলে ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান 3 একক হলে এক্স অক্ষ বরাবর উপাংশের মান কত হবে। তাহলে আবার দেখো বলছে যে একটা ভেক্টর আছে যে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করেছে। ধরলাম এক্স অক্ষের সাথে একটা ভেক্টর হলো 30 ডিগ্রি কোণ তৈরি করেছে এই ভেক্টর। এখন বলছে যে ওয়াই অক্ষ বরাবর তার উপাংশের মান হলো 3, তার মানে ওয়াই অক্ষ বরাবর তার উপাংশের মান হলো 3, অর্থাৎ এ এর sin 30 এর মান কত, এ এর sin 30 এর মান হলো 3। তাহলে sin 30 এর মান হলো হাফ। তাহলে যদি তুমি কোনাকুনি গুণ করো তুমি এ এর মান কিন্তু 6 পাচ্ছ। এখন দেখো কোশ্চেনে কিন্তু তোমার এ এর মান চায় না, কি চাইছে দেখো, বলছে এক্স অক্ষ বরাবর উপাংশ। তাহলে বলো তো এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে, এ এর cos 30।
তার মানে এ তুমি একটু আগে কত পেয়েছো, 6 পেয়েছো, 6 cos 30। তাহলে এটা অপশনের মধ্যে কোনটা হবে বলো তো, cos 30 এর মান হলো √3/2। তাহলে তুমি যদি √3/2 বসিয়ে দাও, √3/2 বসিয়ে দাও, তাহলে 6 এর সাথে এটা কিন্তু আবার কাটাকাটি যায়, অর্থাৎ √3/3 বা 1/√3 আসে। তাহলে এখান থেকে তুমি সমাধান করো, সরি কাটাকাটিতে একটু যদি ভুল যেয়ে থাকে এটা তুমি নিজে করে নাও। দেখো আমি লিখেছিলাম 6√3/2, তাহলে কাটাকাটি করলে উপরে 3 আসে, নিচে না, তাহলে 3 × √3, ঠিক আছে? সেটা নিজে সমাধান করে নাও, যেহেতু এগুলো ছোট ছোট বিষয় বা এগুলো তুমি সরাসরি ক্যালকুলেটর দিয়েও কিন্তু করতে পারো, ঠিক আছে? তুমি জাস্ট হাতে একটা খাতা কলম নাও, আমি যেটা বলছি সেটা লিখো। দেখো এটা করতে তোমার এক একটা যে অবজেক্টিভে 30 সেকেন্ড সময় লাগে সেটা কিন্তু লাগবে না। তুমি 30 সেকেন্ড বা 50 অর্থাৎ 1 মিনিট টাইম দেওয়া থাকে, তো তুমি 30 সেকেন্ডের কমেই করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো একটা ভেক্টর রাশি দেওয়া আছে v, এবং দুই দিকে দুইটি ভেক্টর রাশি দেখাচ্ছে vx এবং vy। এখানে দেখো বলেছে থিটার মান কত হলে vx এবং vy উপাংশগুলো সমান হবে। অর্থাৎ আমরা কি জানি যে যখন লম্ব উপাংশে ভাগ করব, একটাকে দুইটা ভাগে ভাগ হবে, তো এই কোণটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই দিকের যে মান থাকবে এবং উপরের দিকে যে মান থাকবে, অর্থাৎ দুইটা উপাংশই কিন্তু সমান আসবে। তার মানে এটা কিন্তু তুমি অনেকটা মুখস্থ কোশ্চেনের মতো বলতে পারো যে দুইটা উপাংশ যদি পরস্পর, এই যে vx আর vy তারা তো x অক্ষ এবং y অক্ষ বরাবর আছে, এবার 90 ডিগ্রিতে আছে, তাহলে এই কোণটা যদি 45 ডিগ্রি হয় তখন vx আর vy এর মান যাই হোক না কেন একই আসবে, এখানেও যা আসবে এখানেও তাই আসবে। তাহলে অনেকটা তুমি মুখস্থ মতো ধরতে পারো যে একটা ভেক্টর রাশি দুই ভাগে ভাগ করলাম, এই মান কখন সেম হবে, যখন এই কোণটা 45 ডিগ্রি আসবে, কারণ আমরা জানি cos 45 আর sin 45 এর মান কিন্তু একই থাকে। এখন দেখো পরেরটা বলছে কি, থিটার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি করা হলো, তাহলে vx এবং vy এর মান পর্যায়ক্রমে কি হবে? তাহলে দেখো থিটার মান তুমি প্রথমে 0 ডিগ্রি রাখো, তো থিটা যত কম হবে তত কি হবে বলো তো, এই যে ভূমি বরাবর মানটা বাড়তে থাকবে আর উল্লম্ব বরাবর মান কমতে থাকবে। এখন তুমি কি করতেছো, এই মানটা এইটাকে যথাক্রমে আস্তে আস্তে বাড়াতে চাচ্ছ, অর্থাৎ থিটার মান কি করতেছো, আস্তে আস্তে বৃদ্ধি করতেছো। তাহলে থিটা বৃদ্ধি করলে কি হবে, এই যে vx এর যে ভ্যালুটা সেটা আস্তে আস্তে কমতে থাকবে আর vy এর ভ্যালুটা তখন আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে? তাহলে আমাকে বলেছে vx এবং vy কি হবে, vx দেখো কি হচ্ছে ক্রমে কমতে থাকছে এবং vy কিন্তু বাড়তে থাকছে, ঠিক আছে? তাহলে এক নাম্বার দেখো অপশনটা আছে, এটা দেখো 24 এর ক হবে। নেক্সটে আসো, আমরা আমাদের পরবর্তী পাঠে চলে যাই, খ গুচ্ছে চলে যায়। তো দেখো p ইজ ইকুয়ালস টু একটা ভেক্টর রাশি, তাহলে মান কত, মান নির্ণয় করা নিশ্চয়ই শিখেছো, √i² + j² + k সহগের স্কয়ার। তো দেখো 1 1 1 √3 হবে। পরেরটা দেখো মান চেয়েছে, একইভাবে করে ফেলবে। তারপরে দেখো xz সমতলে 3i 5j এবং 4k এর দৈর্ঘ্য কত। দেখো xz মানে কি জানো, শুধু i নিবা আর k নিবা, আর যদি xyz তিনটাই বলে তখন সবগুলো সহগ নিবা, তাহলে কত হবে, √3² + 4² জেডটা বাদ দিবা। এরপরটা দেখো yz সমতলে, তখন তুমি কি করবে, শুধুমাত্র j এবং k বরাবর যেটা আছে 3 আর 4, তখন কিন্তু 5 কে নিতে পারবে না, কারণ x সমতলে হলে i নিতাম, এখানে তো বলছে শুধু yz সমতলে মান বের করতে বলেছে। আচ্ছা, এরপরটা দেখো 2i + 3j, এখানে দেখো বলছে যে মান কত, তুমি যদি করো তাহলে 9 আর 4 13 আসে, প্রথমটা কিন্তু ঠিক আছে, এবং i এবং j আছে মানে কি, সেটা xy সমতলে অবস্থিত। এরপরে দেখো বলেছে z অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখন দেখো z অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে কিনা এটা কিন্তু সরাসরি বলতে পারা যাবে না, তবে হ্যাঁ যেহেতু x এবং y সমতলে রয়েছে, তাহলে x এবং y সমতলেরটা সেটা অবশ্যই z এর সাথে কি হবে, 90 হওয়ার কথা। সো এখানে সবগুলোর অ্যান্সারই হবে। তারপরে দেখো p এবং q এর স্থানাঙ্ক দেওয়া আছে, মান কত, এটা কিন্তু অনেক জায়গায় আসে এবং এটা সিকিউতেও আসে। দেখো আমি কিন্তু আমার ক্লাস করানোর সময় বলেছি যে p এর স্থানাঙ্ক q এর স্থানাঙ্ক দেওয়া থাকলে pq কি হবে, q থেকে p বিয়োগ করব, অর্থাৎ q ভেক্টরটা হলো 3i - 4j + 5k, এইটা থেকে যে p ভেক্টরটা আছে এটা মাইনাস করব, করলে যেটা বের হবে সেটাকে রুট করব, রুট করে যেভাবে মান বের করতে হয় সেভাবে মান বের করে ফেলবো। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এই যে 2 এর গ এর 6 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা খুবই মনোযোগ দিয়ে করবে। নেক্সট যাও, দেখো পরে বলেছে কি, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টরের আদি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, শেষ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ভেক্টরটির মান কত হবে। তাহলে তুমি শেষ বিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ করো, অর্থাৎ প্রথমটাকে p পরেরটাকে q ধরে নাও, ধরে নিয়ে pq ভেক্টর বের করো, q ভেক্টর - p ভেক্টর করে ফেলো, করে যেটা আসবে সেটাকে রুট করে i এর সহগের স্কয়ার, j এর সহগের স্কয়ার এবং k এর সহগের স্কয়ার করে ফেলো। তারপরেরটাই যাও, দেখো বলছে যে 4i + 2j,
এর উপর লম্ব কোনটা হবে? অনলি কে যেটা আছে, কারণ এটা তো xy সমতলে আছে, তাহলে যেটা হচ্ছে z সমতল সেটা হলো দেখো গতে আছে 5k, এটাই কিন্তু z সমতল বোঝাচ্ছে। এরপরে দেখো বলছে তিনটি ভেক্টর দেওয়া আছে এখানে, এই একক ভেক্টরের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তাহলে দেখো 1 নম্বরে যেটা আছে সেটাই কিন্তু তুমি যদি 2 দিয়ে ভাগ দাও, দেখো প্রথমে আছে হলো 12/14, তাহলে তুমি এখানে যদি ভাগ দাও 2 দিয়ে ভাগ করে ফেলো, তাহলে 6i/7 আসে, তারপরটা -3/7 + 2/7। এখন এটা একক ভেক্টর কিনা এটা তুমি কিভাবে যাচাই করবে? এটা একক ভেক্টর কিনা তুমি দেখো উপরের মানগুলো বের করো, তো 6 স্কোয়ার 3 স্কোয়ার এন্ড 2 স্কোয়ার, দেখো 36, আর এখানে 9, আর এখানে 4, তাহলে 13, অর্থাৎ 49 কে রুট করলে তোমার কিন্তু 7ই আসতেছে। তার মানে দেখো এটা কিন্তু একক ভেক্টরই বোঝাচ্ছে, এই যে এখানে যে ভেক্টরটি আছে এটা কিন্তু একক ভেক্টর বোঝাচ্ছে। এখন পরেরটা যেটা আছে দেখো এটা কিন্তু একক ভেক্টর বোঝাচ্ছে না, কারণ কি এই ভেক্টরকে এই ভেক্টরের মান দিয়ে কিন্তু এখানে ভাগ দেওয়া নেই। লাস্ট যেটা আছে দেখো এই ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ দেওয়া বোঝাচ্ছে, তাহলে এটাকে তুমি একক ভেক্টর বলতে পারো। কিন্তু 2 নম্বরে যেটা আছে এটাকে সরাসরি কিন্তু আমরা একক ভেক্টর বলতে পারছি না, কারণ দেখো এই ভেক্টরের মান যদি বের করি, এই যে 2 নম্বরে যে ভেক্টরটা আছে সেটা যদি মান বের করতে হলে √3 আসে, √3 কে এখানে নিচে যদি √3 দিয়ে ভাগ করা থাকতো তাহলে আমরা সবগুলো অপশন নিতে পারতাম, তাহলে 1 এবং 3 হবে উত্তর। এরপরে 10 নম্বরে আসো, এখানে দেখো একটা ভেক্টর দেওয়া আছে i এবং j সমতলে, তাহলে শুধু k যেটা থাকবে সেটা হবে লম্ব। তারপরে দেখো একটা ভেক্টর রয়েছে, এই ভেক্টরটির সমান্তরাল একক ভেক্টর, তাহলে কোনটা হবে? ওই ভেক্টর বাই ওই ভেক্টরের মান। তাহলে ভেক্টরটির মান কত বলো তো? রুট করো 2² + 2² + 1² অর্থাৎ 9, √9 মানে 3। তাহলে দেখো 3 দিয়ে ভাগ দেওয়া আছে কোন জায়গায় সেটাকে তুমি নাও। তাহলে দেখো প্রথমটা আছে 2i/3, 2i/9, প্রথমটা কিন্তু অপশন হচ্ছে না। খতে যাও দেখো 2i/3 এবং সবগুলো কিন্তু মিলে গেছে, অর্থাৎ আমাদের একক ভেক্টরের যে শর্ত সেটা হচ্ছে। তারপরটা দেখো 12 নম্বর কোশ্চেনে আসো, a এবং b কে বিপরীত ভেক্টর বলা হবে যখন, তাহলে দেখো প্রথমটাই আছে 4i এবং 1/4i, তো প্রথমটাই কিন্তু আমাদের শর্ত মেনে নিচ্ছে, সুতরাং এটাকে আমরা বিপরীত বলবো। 13 নম্বর দেখো আমরা অলরেডি করে ফেলেছি, যোগফল আর বিয়োগফল কখন হয় বলো তো? একই হয় কখন? দুটি ভেক্টর যোগ করলে আর বিয়োগ করলে একই হয় যখন তারা 90 ডিগ্রিতে থাকে, কারণ এখানে দেখো যোগফলটা এইভাবে আসে এবং বিয়োগফলটা এইটা আসে, মান সেম হয় কিন্তু দিক আলাদা হয়। তাহলে এটাকে আমরা বলি কি, যে দুটি ভেক্টর রাশি যখন 90 ডিগ্রিতে থাকে তখন তাদের কি হবে? তাদের যোগফল এবং বিয়োগফলের মান সেম থাকবে। এরপরে ঘ গুচ্ছে চলে আসো, ঘ গুচ্ছের 1 নম্বরে দেখো বলছে যে স্কেলার গুণনের উদাহরণ। স্কেলার গুণ করে আমরা কি পাই? আমরা কিন্তু কাজ পাই, কাজ মানে বল এবং সরণের ডট গুণফলের সমান, অর্থাৎ এফ ভেক্টর এবং এস ভেক্টর ডট গুণফল করলে কিন্তু কাজ পাওয়া যায়। নেক্সটে যাও, দুটি ভেক্টরের স্কেলার গুণফল অর্থাৎ ডট গুণফল, ডট গুণফলের যে নিয়ম, আয়ের সহগকে আয়ের সহগ দিয়ে গুণ দিবে, তারপরে জে এর সহগকে জে এর সহগ দিয়ে গুণ দিবে এবং কে এর সহগকে কে এর সহগ দিয়ে গুণ দিবে। তো এখানে দেখো কিন্তু প্রথমটাতে আই থাকলেও পরেরটাতে কোনো আই নাই, তাহলে পরের বি ভেক্টরের আয়ের সহগ 0 ধরবে, তাহলে এখানে গুণ করলে কত আসবে বলো তো? এখানে এই যে 2i এর সাথে 0 গুণ দিলে 0 হবে, আয়ের সহগ 1 আছে, এই যে এর সহগ 1 আছে, এখানে 4 আছে অর্থাৎ 4, আর এখানে -3 আছে এবং শেষে কে এর সহগ -1 আছে, তাহলে 4 × -1, তাহলে কত আসলো দেখো? প্রথমটা আমরা যখন গুণ করলাম তখন আসলো 4 × 1 মানে 4, এবং পরে আসলো -3 × -1 অর্থাৎ +3, 4 + 3 = 7, অর্থাৎ সূত্র, তুমি আশা করি এটা খুবই সিম্পল, এটা তোমার বেশি কষ্ট করতে হবে না। এবং সালটা দেখো অনেক আগে আসতো, আগে এই ধরনের কোশ্চেন আসতো, কিন্তু এখন এই ধরনের কোশ্চেনগুলো আর আসে না। এরপরে দেখো ডট গুণফল 0 হলে কি বুঝবো? এটা খুবই মার্কামার একটা কোশ্চেন। ডট গুণফল 0 কখন হবে? আমরা জানি ডটের সাথে cos জড়িত, আর cos কিন্তু 90 হইলেই 0 হয়, অর্থাৎ দুটি ভেক্টর লম্ব যদি হয় তাহলেই আমরা বুঝবো যে তাদের ডট গুণফল 0। এরপরে 4 নাম্বার কোশ্চেনে চলে আসো, বলছে এম এর মান কত হলে লম্ব হবে? লম্ব হবে মানে কি বলতো? ডট গুণফল 0, অর্থাৎ তুমি ডট গুণফল 0 লিখো, দেখো তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে। কিভাবে হয়ে যাচ্ছে? তুমি ডট গুণফল 0 লিখলে কত আসে দেখো, 4 × 8 মানে 32, m × -4 মানে -4m, আর এখানে দেখো কে এর সহ কিন্তু পেশে নাই, অর্থাৎ 9 × 0 মানে 0, তাহলে কত আসলো? 32 প্লাস -4m সমান 0। তাহলে এখান থেকে 32 ওই পাশে পাঠিয়ে দাও, 4 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে 8 উত্তর আসবে। এরপরটা দেখো 5 নম্বরের সমাধানটা দেখো, যদি আমরা কৃতকাজ w = f এবং s বুঝি, তাহলে f এবং s যদি 0 নাও হয়, তাহলে যদি কৃতকাজ 0 হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? দেখো ডট গুণফল 0 কখন হয়? যখন লম্ব হয়, অর্থাৎ f আর s লম্ব হইলেই তখন তাদের কাজও 0 হবে, f এর মান 0 হওয়ার দরকার নাই, s এর মানও 0 হওয়ার দরকার নাই। এরপরে 6 নম্বরে যাও,
6 নম্বর কোশ্চেন দেখো, একটি ভেক্টর দেখাচ্ছে পি ভেক্টর থিটা কোণ, একপাশে কিউ ভেক্টর। এখন বলছে যে কিউ এর উপর পি এর অভিক্ষেপ। আমি কিন্তু খুব ক্লিয়ারলি ভাবে বলেছিলাম যে যার অভিক্ষেপ তার cos থিটা। তাহলে কার অভিক্ষেপ দেখো, পি এর অভিক্ষেপ, তাহলে কি হবে, পি cos থিটা। জাস্ট তুমি অ্যানসারটা দেখবে আর টিক দিবে। এরপর এটা দেখো পি ডট কিউ শূন্য, অর্থাৎ ডট গুণফল কখন শূন্য, তাহলে চিত্র কোনটা হবে, যেটাতে লম্ব বোঝাচ্ছে। ঠিক আছে, 4 নম্বর অপশন দেখো। তারপরটা দেখো বলেছে পরস্পর লম্ব হলে এম এর মান কত হবে, একই কথা, ডট গুণফল শূন্য লিখে দাও, দিলে এম চলে আসবে। এরপরে দেখো এ এবং এ এর একক ভেক্টর এ যদি হয়ে থাকে তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো একটা ভেক্টর আছে এ, তার যদি একক ভেক্টর হয় সেটার ডিরেকশন সবসময় একই দিকেই থাকে, কারণ আমরা জাস্ট কি করি, ওই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করি। এটা করলেও আসলে তার ডিরেকশন চেঞ্জ হয় না, 0 ডিগ্রি থাকে। এরপরে যাও, পি এবং কিউ ভেক্টরের স্কেলার গুণফলের মান কত হবে, এখানে পি কিউ দেওয়া নাই, এটা কোশ্চেনটা ভুল আছে। নেক্সটে দেখো এ এবং বি দুটি ভেক্টর আছে, এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত। তাহলে তুমি প্রথমে কি করবে, এটার প্লাস করো, এটা একটু বড় হবে। প্রথমে তুমি এই দুটা ভেক্টর রাশি কি করো, যোগফল করো। তো যোগফল কি করবে, রাশির সাথে রাশি যোগ দিবে, সেটাকে ধরে নাও আর ওয়ান ভেক্টর। এবার তুমি দুটা বিয়োগ করো, বিয়োগ করে আর2 ভেক্টর বের করো। তাহলে আর1 আর আর2 ভেক্টরকে জাস্ট তুমি ডট গুণনের সাহায্যে কিন্তু এদের মধ্যবর্তী কোণ বের করতে পারো। কোন সূত্র, এ ডট বি ইজ ইকুয়ালস টু এ বি কস থিটা। অর্থাৎ তুমি এখানে লিখবে যে আর ওয়ান ভেক্টর ডট আর2 ভেক্টর ইজ ইকুয়ালস টু আর1 আর2 কস থিটা। এখান থেকে থিটা অবশ্যই বের করতে পারবে। এটা আসলে একটা বড় কোশ্চেন, কিন্তু এখানে দিয়ে দিয়েছে। অর্থাৎ তুমি প্রথমে আর1 আর আর2 বের করে জাস্ট ডট গুণনের সাহায্যে তাদের মধ্যবর্তী কোণ বের করতে পারো। তারপরটা দেখো ডট গুণন দিয়েছে, এখানে খুবই সহজ। দেখো জে এর সহগের সাথে জে এর সহগ গুণ দিলেই উত্তর শেষ, অর্থাৎ -3 × 1 দ্যাট মিন্স -3। 14 নম্বর কোশ্চেনে যাও, দেখো পি ভেক্টর 2i + 4j - 5k এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ, জাস্ট ডট গুণন করে তুমি কি করো, এ ডট বি করে ফেলো, এ এর মান বের করো, বি এর মান বের করে ভাগ করে দাও, অর্থাৎ এ ডট বি সমান এ বি cos থিটা। এই সূত্র থেকে থিটা বের করলেই উত্তর শেষ। এরপরে দেখো বলছে যে এ এবং বি দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ মানেই কিন্তু ডট গুণ করে মধ্যবর্তী কোণ বের করতে হবে। 16 নম্বর দেখো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। 17 নম্বর দেখো দুটি ভেক্টর রয়েছে পরস্পর লম্ব মানে কি, ডট গুণফল 0। 18 নম্বরে যাও, দেখো একটি ভেক্টর হচ্ছে i + j এবং আরেকটি ভেক্টর হচ্ছে i, এদের মধ্যবর্তী কোণ কত, সেম ডট গুণন করে ফেলো। i + j এবং i কে ডট গুণন করলে কত হয় বলো তো আমাকে, শুধুমাত্র i এর সাথে i এর সহগ গুণ করলে 1, অর্থাৎ ডট গুণনের মান আসলে কত, 1। তাহলে আমরা কি জানি, a ডট b সমান সমান কি জানি বলো তো, এখানে 1 পেয়েছি, কিন্তু আসলে সূত্র কি, সূত্র হচ্ছে ab cos থিটা, তাই না। ab cos থিটা ইজ ইকুয়ালস টু কত আসলো, 1 আসলো। তাহলে আমরা থিটা সমান কি লিখতে পারি, cos ইনভার্স উপরে 1 নিচে ab, অর্থাৎ a আর b এর মান। আমাকে বলো তো a আর b এর মান কত, এখানে a এর মান দেখো রুট করে তুমি মান বের করো, খুব সহজে মান বের করতে পারবে, 1 আর 1 = √2, আর যে দ্বিতীয় যে ভেক্টরটা আছে তার মান কিন্তু 1। তাহলে আমরা শেষমেশ কি পেলাম, cos ইনভার্স 1/√2। তাহলে cos ইনভার্স 1/√2 এটা ক্যালকুলেটরে বসিয়ে দিবে, বা এটা সরাসরি মান তোমার জানা উচিত, সেটা হলো 45 ডিগ্রির মান 1/√2 আসে। তারপরে দেখো দুটি ভেক্টর দেওয়া আছে স্কেলার গুণফল, দ্যাট মিন্স ডট গুণ করতে বলেছে। তারপরটা বলেছে দুটি ভেক্টর লম্ব মানেই তুমি কি করবে, ডট গুণফল সমান 0 লিখবে। 0 লেখার পরে তুমি সেই মানটা এখান থেকে দেখে নাও, এই যে -1 এসেছে। এরপরে আসো আমরা আমাদের লাস্ট যে গুচ্ছটা আছে সেটা সমাধান করে ফেলি, গুচ্ছ। আর একটা গুচ্ছ থাকতে পারে, দেখি। এখানে দেখো j × k × i, একটা সার্কেল শেখানো হয়েছিল, দেখো একটা সার্কেল বরাবর আছে কিনা দেখো, i j k। তাহলে দেখো j কে গুণ করলে কি হবে, নিশ্চয়ই i হবে। তাহলে i এর সাথে যখন তুমি আবার i কে ক্রস গুণ করবে, তাহলে মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি না। 0 ডিগ্রি মানে জানো কি হয়, sin 0, sin 0 এর মান কিন্তু 0 আসে, অর্থাৎ 0 হয়ে যায়। ঠিক আছে, কারণ ক্রস গুণ মানে কি, ab sin থিটা না। তাহলে sin থিটার মান যদি 0 হয়, থিটা 0 হলে টোটাল মানটা 0 হয়ে যায়। আচ্ছা, তারপরে যাও, a এবং b ভেক্টর দ্বয় পরস্পরের উপরে লম্ব হবে, কখন হবে, যখন ডট গুণন 0 হবে। আর সমান্তরাল হলে কি হবে, ক্রস গুণফল 0 হবে, যেটা দেখো 3 নাম্বার কোশ্চেনে আছে। 4 নম্বরে দেখো বলেছে যে এ বি দ্বারা যদি কোনো সমান্তরিকের সন্নিহিত বাহু প্রকাশ করে, তাহলে ক্ষেত্রফল কি হবে, আমরা শিখেছি কিন্তু যে যাদের ক্রস গুণফলের মান বের করলেই হয়ে যায়, এখানে কোনো হাফ দেওয়া লাগবে না, অর্থাৎ মডুলাস অফ ক্রস গুণফল। এরপরে দেখো বলেছে যে বিনিময় সূত্র মেনে চলে না, আমরা কিন্তু দেখেছিলাম ক্রস গুণফল কিন্তু বিনিময় সূত্র মানে না। তারপরে দেখো এ আর বি যদি একই হয় কিন্তু তারা পরস্পর মাইনাসে আছে মানে কি জানো, তারা 180 ডিগ্রি কোণে আছে। তাহলে 180 ডিগ্রি সাইন 180 ডিগ্রির মান কত, 0, সুতরাং তাদের ক্রস গুণফল 0 হবে। 7 নম্বর দেখো
দুটি ভেক্টর স্কেলার গুণফল হলো 18 এবং ভেক্টর গুণফল হলো 6√3। তার মানে কি মনে করলাম যে এ বি কস থিটা এটা হলো স্কেলার গুণফল, এই স্কেলার গুণফল হলো 18 এবং আরেকটা আছে হলো এ বি সাইন থিটা অর্থাৎ ভেক্টর গুণফল। এই এ বি সাইন থিটার ভ্যালু দেওয়া আছে দেখো 6√3, 6√3। তাহলে 6√3 যদি হয় সেক্ষেত্রে তুমি এবার একটা ভাগ করে দাও, তখন এ বি কেটে যাবে, সাইন বাই কস দ্যাট মিনস ট্যান থিটা আসবে এবং ওই পাশে যদি কাটাকাটি করো তাহলে 1/√3 আসে। তাহলে কত ডিগ্রি? ট্যান থিটার মান 1/√3 হলে থিটা কত হবে নিশ্চয়ই সেটা জানো, 30 ডিগ্রি আসবে। তাহলে সেই উত্তরটা এখানে বসিয়ে দাও, দেখো 30 ডিগ্রি গতে রয়েছে। এরপরে 8 নম্বরে যাও। এ ভেক্টর ধনাত্মক এক্স অক্ষ বরাবর অবস্থিত, এটার মানে কি শুধু আই হবে। আর বি ভেক্টর এমন ভাবে অবস্থিত যেন এ এবং বি এর মান শূন্য হয়। এটার মান হচ্ছে সেটা একই অক্ষ বরাবর আছে, হয় পজিটিভ অথবা নেগেটিভ। পজিটিভ হলেও হবে, পজিটিভ হলে 0 ডিগ্রি হয়, আর নেগেটিভ অক্ষ বরাবর হলে 180 ডিগ্রি হয়। আমরা কিন্তু জানি সাইন 0 ডিগ্রির মানে 0, আবার 180 ডিগ্রির মানে 0। অর্থাৎ খতে দেখো যে ভেক্টরটি আছে সেটা মূলত এক্স অক্ষ বরাবরই বোঝাচ্ছে, ঋণাত্মক দিকে, আর মূল ভেক্টরটি হচ্ছে এক্স অক্ষ বরাবর ধনাত্মক দিকে। তাহলে 180 ডিগ্রি কোণ, তার মানে হচ্ছে 0 আসবে। পরেরটা দেখো আই এবং জে যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব কোনটা হবে? কে হবে। তাহলে আই ক্রস জে, সেটাকেই তো আমরা কে বুঝাই। এরপরে দেখো দুটি ভেক্টর হলে ক্রস গুণফল। ক্রস গুণফল তোমাকে এটা নির্ণয়কের সাহায্যে বের করে নিতে হবে, সেটা নির্ণয় করতে না পারলে পূর্বের ক্লাস থেকে দেখে নাও। এরপরে দেখো এ ক্রস বি মানে কি? এ ক্রস বি বলতে আমরা কি বুঝি? এ ক্রস বি বলতে আমরা কি শুধুই এ বি সাইন থিটা বুঝি নাকি অন্য কিছু বুঝি? এ ক্রস বি মানে ইটা এ বি সাইন থিটা, কিন্তু সেটা কিন্তু কোনো জায়গায় অপশনে নাই। তাহলে এখন আমরা কোনটা নিব? প্রথমটা দেখো ইটা এবি কস থিটা আছে, নেওয়া যাবে না। শুধু এবি সাইন থিটা সেটাও নেওয়া যাবে না। এবি সাইন থিটা নেওয়া যেত যদি শুধু ভ্যালুর কথা বলতো, এখানে কিন্তু ভ্যালু বলে নাই, জাস্ট এ ক্রস বি বলেছে। অতএব তুমি নিবে হলো গ নাম্বারটা। গ নাম্বারটা আমরা জানি কি এ ক্রস বি আর বি ক্রস এ আসলে সমান, কিন্তু একটা মাইনাস হয়ে যায়। পরেরটাতে দেখো জে প্লাস কে, অর্থাৎ এখানে তুমি বন্টন নিয়ম অ্যাপ্লাই করো। প্রথমে জে এর সাথে ডান পাশে গুণ আকারে যে কে আছে সেটাকে গুণ দাও, তাহলে হবে জে ক্রস কে, মাঝখানে যোগ চিহ্ন নাও, মাঝখানে যোগ চিহ্ন নাও, তাহলে কে ক্রস কে। তাহলে দেখো তো জে ক্রস কে কি হয়? আই হবে। আর কে ক্রস কে কত হবে? 0 হবে, কারণ একই দিকে 0 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা কি থাকলো? শুধু আই থাকলো। এরপরে দেখো নিচের কোনটি এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল মানে কি? যে শুধু তুমি আই পাবে বা মাইনাস আই পাবে। তাহলে দেখো আমরা যদি আই এবং জে কে ক্রস গুণ করি তাহলে কি পাবো? পজিটিভ কে পাবো। তার সাথে যদি জে কে গুণ করি তাহলে আমরা সমান সমান মাইনাস আই পাবো। তাহলে এটা কি এক্স অক্ষের সমান্তরাল। আচ্ছা, তারপরেরটা দেখো 14 নম্বরে বলেছে যে এ ক্রস বি আর বি ক্রস এ এদের মধ্যবর্তী কোণ কত? দেখো এ ক্রস বি কিন্তু উপরের দিকে কাজ করে, এ ক্রস বি যদি উপরে কাজ করে বি ক্রস এ কিন্তু নিচে কাজ করবে, তাহলে মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। অতএব তুমি এটা সরাসরি মুখস্থ করতে পারো অথবা একটু বুঝে নিতে পারো। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 15, এখানে বলা হচ্ছে দুটি ভেক্টর এ এবং বি, তাহলে তাদের ডট গুণফল দেখো এ বি কস থিটা, প্রথমটাই ঠিক আছে। পরেরটাতে দেখো পি এবং কিউ ভেক্টর দুটি থেকে আমরা কি পাই? আমরা পাই পি ক্রস কিউ ইজ নট ইকুয়ালস টু কিউ ক্রস পি, হ্যাঁ এটা ঠিক আছে। এবং পি প্লাস কিউ আর কিউ প্লাস পি একই হবে, পি ডট কিউ এবং কিউ ডট পি একই হবে, হ্যাঁ এখানে সবগুলাই ঠিক আছে। 17 নাম্বার দেখো বলছে পি প্লাস কিউ যদি পরস্পরের বিপরীত হয় তাহলে তাদের যোগফল কত হবে? অবশ্যই 0 হবে। এবং তাদের ডট গুণফল কত হবে? ডট গুণফল মানে হচ্ছে যে এ বি কস থিটা। তো এখানে তুমি থিটার মান কত বসাচ্ছ? এ বি কস 180 ডিগ্রি, কস 180 ডিগ্রির মান কিন্তু 0 নয়, সুতরাং 2 নম্বরটা এক্ষেত্রে অপশন হবে না। এবং 3 নাম্বারটা দেখো ক্রস গুণফল সাইন 180 মান কিন্তু 0, সো ঠিক আছে। তাহলে 3 এখানে শুধুমাত্র 2 নাম্বারটা বাদ যাচ্ছে। এরপরে দেখো আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে কি হয়? আই ডট জে, আই ডট জে মানে কি? 90 ডিগ্রি। তাহলে ডট গুণনের সাথে 90 ডিগ্রির একটা সম্পর্ক আছে, যে 90 ডিগ্রি হলে 0 হয়, তার মানে প্রথমটা ঠিক আছে। এরপরে দেখো যদি একই দিক বরাবর হয় ডট গুণনে তাহলে কিন্তু তার মান কিন্তু 1 আসে, কেননা 0 ডিগ্রি, cos 0 এর মান 1, দ্বিতীয়টাও ঠিক আছে। 3 নাম্বারটাতে দেখো যদি ক্রস গুণফল থাকে তাহলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, অতএব sin 0 এর মান 0 থাকে, তাহলে প্রত্যেকটাই এখানে ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে ঘ। এরপরে দেখো 19 এবং 20 নাম্বার যে সমাধানটা আছে সেটার জন্য একটু চিত্রের দিকে খেয়াল করো। এসি ধনাত্মক এক্স অক্ষ এবং বিডি এটা দ্বারা
ধনাত্মক যে অক্ষ বোঝাচ্ছে। বলছে এ বি ভেক্টরের সঠিক রূপ কোনটি হবে, অর্থাৎ এ বি ভেক্টর। তাহলে এ বি ভেক্টর কোনটা হচ্ছে দেখো তো, এ বি কিন্তু এইটুকু হচ্ছে। তাহলে আমরা যদি এরকম ধরি এসি বরাবর I/2 এবং উপরের দিকে বিডি বরাবর J/2, তাহলে এসি বরাবর আমরা অর্ধেক নিলাম, এসি বরাবর I/2 এবং বিডি বরাবর J/2, তাহলে আমাদেরকে এইটা বের করতে বলেছে। তাহলে কি হবে বলো তো, দেখো একটা ত্রিভুজ তৈরি হয়েছে যার দুইটা ডিরেকশন, অর্থাৎ তুমি যেটা বের করবে এসি ভেক্টর প্লাস জে ভেক্টর বাই 2, এই যে একই ডিরেকশনে এসি ভেক্টর প্লাস J/2 ইজ ইকুয়ালস টু I/2, অর্থাৎ I/2 থেকে J/2 বিয়োগ করলে তোমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে I/2 থেকে J/2 বিয়োগ করলে কি আসবে সেটা তুমি এখান থেকে অপশন দেখে দাগিয়ে নাও, I - J/2 আসতে পারে। এরপরে দেখো এ বি সি ডি সামান্তরিকটির ক্ষেত্রফল কত, এ বি সি ডি সামান্তরিকটির ক্ষেত্রফল কত। তাহলে এখানে যে এ বি এবং সিডি যে সামান্তরিকটা আছে, দেখো আই ভেক্টর আর জে ভেক্টর তাদের কি প্রকাশ করছে, তাদের কর্ণ প্রকাশ করছে। তাহলে কর্ণ জানা থাকলে সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের ক্রস গুণফলের মান, অর্থাৎ তুমি জাস্ট এখান থেকে একটু অঙ্কটা করে নাও, হাফ ইন্টু যে আই এবং জে দেওয়া আছে তাদের ক্রস গুণফল করো, ক্রস গুণফল করার পরে মান বের করো। তাহলে আই এবং জে এর ক্রস গুণফল করলে কি আসে, কে আসে না, কে ভেক্টর একটা একক ভেক্টর, তার ভ্যালু কত 1, অর্থাৎ অ্যান্সার হবে কত হাফ ইন্টু 1, দ্যাট মিন্স হাফ বা 0.5 একক। এরপরে দেখো দুটি ভেক্টর দেওয়া আছে, বলছে এই ভেক্টর যে তলে অবস্থিত তার লম্ব বরাবর একক ভেক্টর। তাহলে লম্ব বরাবর একক ভেক্টরের সরাসরি সূত্র, যে দুটি ভেক্টর থাকবে তাদের ক্রস গুণফল করব এবং ক্রস গুণফলের মান দিয়ে ভাগ করে দিব, বুঝতে পেরেছো। তাহলে যে দুটি ভেক্টর দেওয়া আছে তাদের ক্রস গুণফল করো এবং তাদের মান দিয়ে ভাগ করে দাও। এরপরে দেখো বলছে পি ও কিউ ভেক্টর দ্বয়ের স্কেলার গুণফলের মান কত। স্কেলার গুণফল মানে হচ্ছে ডট গুণফল করো, জাস্ট ডট গুণফলের সূত্র দাও, মান বের হয়ে আসবে। নেক্সট দেখো বলছে এম ও এন ভেক্টর তার লম্ব বরাবর একক ভেক্টর। তাহলে কি, যে কোনো একটা ভেক্টর বাই ওই ভেক্টরের মান, অর্থাৎ লম্ব দিকে ভেক্টর কোনটা হবে, ক্রস গুণফল। তাহলে ক্রস গুণফল বাই ক্রস গুণফলের মান। এখানে একটা কথা বলে রাখা ভালো, আগে যদি কখনো প্লাস মাইনাস থাকে তাহলে সেই অপশনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ লম্ব দিকে একক ভেক্টর দুইটা হতে পারে, পজিটিভ বা নেগেটিভ অক্ষ বরাবর। এরপরেরটা দেখো আমরা অলরেডি করে ফেলেছি 24 নাম্বারটা, যে যদি ঋণাত্মক দিকে থাকে, এ আর বি পরস্পর ঋণাত্মক দিকে মানে 180 ডিগ্রি, তার মানে ক্রস গুণফল 0। পরেরটা দেখো ডট গুণফল ক্রস গুণফল কখন 0 হয়, দেখো ডট গুণফল মানে এবি cos থিটা আর ক্রস গুণফল মানে হলো এবি sin থিটা, এই দুটোর মান কখন সমান হয় জানো, যখন থিটার মান 45 ডিগ্রি আসে। তুমি সমান করে দেখো এবি sin থিটা এবি cos থিটা করে দেখো, এবি এবি কেটে যাবে, tan থিটার মান 1 আসবে এবং থিটা সমান সমান 45 ডিগ্রি আসবে। এরপরেরটা দেখো এবিসি তিনটা ভেক্টর রাশি, তাহলে এ ক্রস বি মানে কি জানো, এ ক্রস বি মানে হলো তারা এবিসির উপরে 90 ডিগ্রি কোণে আছে। অর্থাৎ যদি এ বি সি তিনটি ভেক্টর হয় তাহলে এর সাথে বি ক্রস গুণ করলে কি হবে, সেটা সোজাসুজি 90 ডিগ্রি বরাবর আসবে, তার মানে কি সেটা সি এর সাথেও 90 ডিগ্রি কোণে হবে। অর্থাৎ এবিসি যে সমতলে আছে সেই সমতলের সাথে এ বি সি যে সমতলে থাকবে সেই সমতলের সাথে এ এর সাথেও এ ক্রস বি 90 ডিগ্রি হবে, বি এর সাথেও এ ক্রস বি 90 ডিগ্রি হবে এবং সি এর সাথেও এ ক্রস বি 90 ডিগ্রি হবে। 27 নম্বর দেখো দুটি স্কেলার গুণফল 18 এবং ভেক্টর গুণফল 6√3 হলে মধ্যবর্তী কোণ, এটা আমরা আগেই করেছি, এবি cos থিটা দিবা আর এবি sin থিটার মান দিয়ে সমান করবা, সেখান থেকে আলফা বের করবা। এরপরে দেখো দুটি ভেক্টর রাশির মান দেওয়া আছে 6 এবং 8 31 ডিগ্রি কোণে ক্রিয়া করছে, তাহলে এদের ভেক্টর গুণফল কত, অর্থাৎ জাস্ট ইটা ইনটু এবি sin থিটা, অর্থাৎ 6 × 8 × sin 30 आंसर চলে আসবে। এরপরে দেখো এবি দেওয়া আছে এবং এসি দেওয়া আছে, এবি এবং এসি কে সন্নিহিত বাহু ধরে সামান্তরিকের ক্ষেত্রফল। দেখো সন্নিহিত বাহু দেওয়া থাকলে কি সূত্র ছিল, জাস্ট যে দুটি ভেক্টর থাকবে তাদের ক্রস গুণফলের মান বের করে ফেলবে। এরপর এটা দেখো বলছে যে যদি দুটি সন্নিহিত বাহু দেওয়া থাকে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, সেক্ষেত্রে কিন্তু একটা হাফ হবে, অর্থাৎ 30 নম্বরের উত্তর কিন্তু গ হবে। 31 নাম্বার দেখো বলছে যে এ ক্রস বি বাই এ ক্রস বির মান, তাহলে এটা কি বলতো, এটা কিন্তু একটা একক ভেক্টর, তাহলে যদি মাইনাস এটা বের করতে বলে তাহলে কি হবে, মাইনাস এটা মানে হচ্ছে ঋণাত্মক দিকে, সেটা হবে বি ক্রস এ বাই বি ক্রস এর মান। এখন বলতে পারো যে বি ক্রস এর মান নাই, নিচে তো এখানে এ ক্রস বি এর মান আছে, আসলে এ ক্রস বি আর বি ক্রস এ যেটাই হোক না কেন মান কিন্তু একই থাকে।
এরপরটা দেখো তিনটি ভেক্টর এবিসি মান হচ্ছে 4, 3 এবং 5 এবং ভেক্টরগুলি যোগ করলে 0 আসছে, এটার মানে কি? এটা বলছে যে তাহলে তুমি সি ক্রস এ ক্রস বি এর মান নির্ণয় করো। দেখো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ বোঝাচ্ছে, একটু ভালো করে খেয়াল করো। দেখো এ হচ্ছে 4, বি হচ্ছে 3 এবং সি হলো 5। তাহলে একটু সাইড একটু চিত্রটা খেয়াল করো, দেখো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ বোঝাচ্ছে। তাহলে এখন দেখো এই সমকোণী ত্রিভুজে আমরা যদি সি এর সাথে এ এবং বি এর ক্রস গুণফল করি, তাহলে এখানে দেখো তো এ এবং বি এর ক্রস গুণফল কত আসে? এ হলো 3, বি হলো 4 এবং মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। তাহলে এ বি সাইন থিটা করলে এখানে কিন্তু 12 আসতেছে, 12। অর্থাৎ এ এবং বি এর ক্রস গুণফল করলে আমরা 12 পাচ্ছি। তাহলে এখন যদি আমরা সি এর সাথে সি ভেক্টরটির সাথে এ ক্রস বি ভেক্টরের মান বের করি, তাহলে কি হবে? সি এর মান দেওয়া আছে 5 আর এ ক্রস বি এর মান আমরা পেলাম 12 এবং সাইন কত ডিগ্রি? সি এর সাথে এ বি পরস্পর 90 ডিগ্রি কোণে আছে, অর্থাৎ এ ক্রস বি এর লম্ব দিক বরাবর তার সাথে আমরা সি কে ক্রস গুণ করছি। তাহলে এ ক্রস বি কোন দিকে হচ্ছে? এ ক্রস বি হচ্ছে সি এর সাথে 90 ডিগ্রি বরাবর, তাহলে এখানে সি এর সাথে এ ক্রস বি 90 ডিগ্রি কোণ ক্রিয়াশীল আছে। ঠিক আছে, এটা বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো তুমি প্রথমে এ ক্রস বি বের করো। এ ক্রস বি বের করার সময় আগে দেখো এ এবং বি পরস্পর কত ডিগ্রিতে আছে, চিত্র খেয়াল করলে বুঝতে পারবে 90 ডিগ্রিতে আছে এবং এ ক্রস বি এর সাথে সি ভেক্টরটাও 90 ডিগ্রিতে থাকে সবসময়। তাহলে এই ক্ষেত্রে তুমি দুইটা ক্ষেত্রে 90 ডিগ্রি ব্যবহার করবে। এরপরে দেখো বলছে দুটি সদৃশ ভেক্টর এ এবং বি যদি একই সময় একই বিন্দুতে কাজ করে তাহলে কি হবে? একই সময় একই বিন্দুতে কাজ করছে সদৃশ ভেক্টর, সদৃশ মানে 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি হওয়ার অর্থ কি? ডট গুণফল 0 হবে। সদৃশ ভেক্টর যদি ক্রিয়া করে তাহলে কিন্তু তাদের ডট গুণফল কিন্তু কখনো 0 হওয়া সম্ভব না, কারণ cos 0 এর মান কিন্তু 1 না। সুতরাং 1 নম্বর বাদে বাকি দুইটা। এরপরে দেখো দুটি ভেক্টর আছে 5 এবং 6, 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, ক্রস গুণফলের মান কত? জাস্ট এবি sin থিটা বসাই দাও, হয়ে যাবে। এরপরে দেখো বলছে সি এর সাথে সি ক্রস গুণফল করলাম, তার মানে কি 0 ডিগ্রি। তাহলে কোনটা 0 হবে? ক্রস গুণফল 0 আসবে। এরপর এটা নিজে করে নাও। 36, 37 এটা আমরা আগেই করেছি। 38 নাম্বার দেখো বলেছে এ ক্রস বি এর যে মান আসে তার হোল স্কয়ার এবং এ ডট বি এর হোল স্কয়ার কত হবে? দেখো এ ক্রস বি মানে কি? এবি sin থিটা। এখানে মান নিতে বলেছে তাই এটা নেওয়া যাবে না। তাহলে এবি sin থিটা স্কয়ার করলে কত হবে? সাইডে দেখো লেখা আছে, দেখে নাও। এবি এ স্কয়ার বি স্কয়ার sin স্কয়ার থিটা এবং এ স্কয়ার বি স্কয়ার cos স্কয়ার থিটা। তো যখন তুমি স্কয়ার বি স্কয়ার কমন নেবে তখন আসবে sin স্কয়ার যোগ cos স্কয়ার, যার মান হলো 1, অর্থাৎ অ্যানসার আসলো এ স্কয়ার যোগ বি স্কয়ার। নেক্সট 39 এ আসো। দেখো এ বি ভেক্টর দ্বারা সামান্তরিকের কর্ণ বোঝাচ্ছে, কর্ণ বোঝালে হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। 40 নম্বর পারবে। 41 নম্বর দেখো পি এবং কিউ ভেক্টর দ্বয়ের লম্ব এর উপরে লম্ব একক ভেক্টর কোনটি? তাহলে লম্ব একক ভেক্টর কি? জাস্ট ক্রস গুণফল করো, ক্রস গুণফলের মান দিয়ে ভাগ দাও, দিয়ে চেক করো কোনটি হবে। ভেক্টর ক্যালকুলাসে আসো। দেখো নিচের কোনটি অপারেটর নয়? অপারেটর নয়। এখন দেখো অপারেটর নয় কোনটি? দেখো খতে আছে শুধু রুট, গতে আছে শুধু লগ এবং ঘতে আছে ডিডিএক্স, কোনো জায়গায় কোনো মান নেই। কিন্তু কতে কিন্তু সাইন থিটা, থিটা দিয়ে দেওয়া আছে। যদি থিটাটা না থাকতো তাহলে অপারেটর বলতাম, যেহেতু থিটা দেওয়া আছে সেহেতু এটা অপারেটর না। যেমন ধরো মনে করো লগ 5 থাকতো, তাহলে লগ 5টা অপারেটর না, শুধু লগ হলো অপারেটর। সাইন থিটা অপারেটর না, শুধু সাইন হলো অপারেটর, যার কোনো মান থাকে না। দেখো অন্তরীকরণযোগ্য ভেক্টর অপেক্ষকের ডাইভারজেন্স, ডাইভারজেন্স মানে ডট গুণন। সো কোনটা হবে নিজে একবার চেক করো। দেখো ডেলের সাথে ওই যে ভিটা থাকবে সেই ভিকে আমরা কি করব? ডট গুণফল করব। এরপরে দেখো গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট মানে কি? স্বাভাবিক গুণফল। আমরা বলেছিলাম স্কেলার যে নরমাল যে গুণফল, অর্থাৎ ফাই এর সাথে কোনো ডট হবে না, ক্রস হবে না এবং ফাই কিন্তু একটা স্কেলার রাশি হবে, অর্থাৎ কোন একটা স্কেলার রাশিকে আমরা কি করব? কোন একটা ভেক্টর অপারেটরের সাথে জাস্ট সিম্পল গুণ, সিম্পল গুণ দেখো এই যে খ বোঝাচ্ছে। তারপর দেখো কার্ল কি? কার্ল মানে ক্রস গুণন। এরপরে দেখো 6 নম্বরে যেটা আছে চিত্রটা খেয়াল করো। দেখো চিত্রের বাইরের দিকে বের হচ্ছে, তীর চিহ্নগুলো বাইরের দিকে বের হওয়া মানে কি? জিনিসটা বড় হয়ে যাওয়া না? বড় হয়ে যাওয়া মানে কি? তুমি মনে করবে যে সিম্পলি চিন্তা করো, বড় হয়ে যাওয়া মানে কি? পজিটিভ। ঠিক আছে, অর্থাৎ ডাইভারজেন্স পজিটিভ মানে জিনিসটা বড় হয়ে যায়। আর বড় হয়ে যাওয়া মানে কি? আয়তনে বড় হলে ঘনত্ব কমে যায়। আর বড় হয়ে যাওয়া মানে এটা হলো প্রবাহের একটা উৎস হিসেবে কাজ করে। এরপরটা দেখো ডট আছে, ডট মানে কি? ডাইভারজেন্স। তো ডাইভারজেন্স করে ফেলো, ডাইভারজেন্স করে মান বের করো, অর্থাৎ যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার হবে। সলিনয়েডাল মানে কি? ডাইভারজেন্সের মান 0 এবং অঘূর্ণনশীল মানে কি? কার্লের মান 0। এরপর দেখো স্কেলার ক্ষেত্র থেকে আমরা যদি ভেক্টরে যেতে চাই আমরা কিন্তু কি করি? গ্রেডিয়েন্ট করি, আমরা সরাসরি সূত্র থেকে জানি। এরপরটা দেখো আমাদের কি করতে বলেছে? কিউ কে জাস্ট ডেল দিয়ে নরমাল গুণ, অর্থাৎ গ্রেডিয়েন্ট করতে বলেছে। গ্রেডিয়েন্ট করব, গ্রেডিয়েন্ট করার পরে এক্স এর মান 1 এবং ওয়াই এর মান -2 বসিয়ে দিব। 11 নম্বর দেখো, 11 নম্বরে বলা হচ্ছে যে নেবলা ডট ভি, তো ডাইভারজেন্স 0 মানে কি? ডাইভারজেন্স 0 মানে সলিনয়েডাল।
এবং কোন পদার্থ আগত এবং নির্গত ফ্লাক্স পরস্পর সমান এবং অসংকোচনীয় হয়, এই কথাটা আমরা সরাসরি বলতে পারবো না যে অসংকোচনীয় হয়, অর্থাৎ সেটা কিছুই হয় না, সংকোচনীয় হয় না, অসংকোচনীয় হয় না। সুতরাং এটাকে আমরা 1 এবং 3 অপশন নিতে পারি। কোনটি স্কেলার রাশি? ডাইভারজেন্স করলে যেহেতু স্কেলার গুণফল, তাহলে স্কেলার রাশি। পরেরটাতে দেখো ডাইভারজেন্স করতে বলেছে। 14 নম্বরে বলছে ফাই একটি ব্যবকলনীয় স্কেলার ক্ষেত্র হয়, তবে তাকে আমরা কি বলি? তাহলে ফাই হচ্ছে ব্যবকলনীয় স্কেলার ক্ষেত্র, তাহলে এটাকে কিন্তু আমরা কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট কিছুই বলতে পারছি না। ফাই জাস্ট একটা অপারেটর। আমরা কি করব, এটাকে কোনো একটা ডেলের সাথে ডট অথবা ক্রস গুণ বা সাধারণ গুণফল করব, তখনই সেটা নতুন কিছুতে পরিণত হবে, অর্থাৎ ফাই নির্দিষ্ট কোনো ভ্যালু থাকবে না, তাহলে এটি একটি অপারেটর। এরপরে দেখো কোনটি কোন ভেক্টরের কার্ল, এখানে দেখো বলেছে যে কোন ভেক্টরের কার্ল শূন্য হলে, ভেক্টরটি কি কার্ল শূন্য হলে কি হয়, এটা কিন্তু আমরা বারবারই বলেছিলাম, বুঝিয়েছিলাম যে সলিনয়েডাল হচ্ছে যদি ডাইভারজেন্স শূন্য হয়, তাহলে প্রথমটা অপশনে বাদ দাও, বাকি দুটো উত্তর হবে। বাকি দুটো কেন হবে? কার্ল শূন্য মানে অঘূর্ণনশীল, আর যদি কোনো বস্তু না ঘুরে বা কোনো ক্ষেত্র না ঘুরে, তাহলে সেটা অবশ্যই সংরক্ষণশীল থাকে, ঘুরছে না মানে সংরক্ষণশীল। তো আজকে এই পর্যন্তই। আমরা শাহজাহান তপন স্যারের বইয়ে যত ধরনের অবজেক্টিভ ছিল আমরা সবগুলো সমাধান করেছি। নেক্সট ক্লাসে আমরা যতগুলো বইয়ে আমাদের গাণিতিক সমস্যা আছে সেগুলো সমাধান করবো ইনশাআল্লাহ।